ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পেপারের আমাদের হানিডিউ বইয়ের ইউনিট 3 এবং ইউনিট 4 এই দুটো আমাদের পাঠ্য রয়েছে। এই দুটো পাঠ্যের মধ্যে আমরা প্রথমে আলোচনা করব আজকে ইউনিট 3 ফার্স্ট যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা রয়েছে একটা ইলাস্ট্রেশন ফর্মে, ইলাস্ট্রেটেড ফর্মে, ইলাস্ট্রেশনের থ্রুতে সেটাকে ডেপিক্ট করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পিক্টোরিয়াল ডেসক্রিপশনের মধ্যে দিয়ে, এবং সেই পিক্টোরিয়াল ডেসক্রিপশনের মধ্যে দিয়ে অথর বা অথরেস যারাই থাকুন না কেন তারা আমাদের সামনে ইন্ডিয়ার কিভাবে ইন্ডিয়া ব্রিটিশ পিপলদের হাতে ক্যাপটিভেটেড হলো, কিভাবে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স তারা হারালো, এই সমস্ত কিছুর কথা থেকে আরম্ভ করে 1857 দ্য সেপয় মিউটিনি, বিখ্যাত মিউটিনি বা সিপাহী বিদ্রোহ, এই সময়কাল পর্যন্ত যে ঘটনা, সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্লিমসেস অফ দ্য পাস্ট। গ্লিমসেস, গ্লিমসেস মানে হচ্ছে ঝলক, ঝলক, কতগুলো স্ন্যাপ, কয়েক ঝলক, স্ন্যাপ, SNAPS, স্ন্যাপস অফ দ্য পাস্ট, কতগুলো চিত্র, খণ্ড খণ্ড চিত্র আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। হিয়ার আর সাম পিক্টোরিয়াল, টেক্সটটা শুরু করছি। পিক্টোরিয়াল গ্লিমসেস, ছবির মাধ্যমে তুলে ধরা কিছু বর্ণনা অফ দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি ফ্রম 1757 টু 1857, 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত। দিস পিকচার্স অ্যান্ড স্পিচ বাবলস, যেখানে স্পিচগুলো বাবল ফর্মে করে দেওয়া আছে, সার্কুলার শেপড বাবল শেপে করে দেওয়া রয়েছে স্পিচগুলো। উইল হেল্প ক্ল্যারিফাই ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কন্ডিশন দ্যাট লেড দ্য ইভেন্ট known as the first war of independence in 1857, 1857 খ্রিস্টাব্দে যে ফার্স্ট ওয়ার, ইন্ডিপেন্ডেন্স ওয়ার হয়েছিল, প্রথম স্বাধীনতার যুদ্ধ, যাকে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন, তার কথা এখানে বলা হচ্ছে। দ্য মার্টায়ার্স, ফার্স্ট দ্য মার্টায়ার্সদের উদ্দেশ্য, অর্থাৎ শহীদ যারা, নিজেদেরকে যারা ডিভোট করে দিয়েছে ফর দ্য সেক অফ কান্ট্রি, তাদের উদ্দেশ্যে। একটা ফাংশন ইন দিল্লি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি বসে রয়েছেন তৎকালীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ও মাই কান্ট্রিম্যান, লেট ইউর আইজ ফিল উইথ টিয়ার্স অ্যাজ ইউ রিকল দ্য স্যাক্রিফাইসেস অফ ইন্ডিয়ান মার্টায়ার্স। এটি বিখ্যাত হিন্দি গানও আছে লতা মঙ্গেশকরের গাওয়া, এ মেরে বতন কে লোগো জরা আঁখোं में भर लो पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, অর্থাৎ স্যাক্রিফাইসেস। নাম্বার 2, দ্য কোম্পানিজ কনকোয়েস্ট, দ্য ট্রাম্প ওভার দ্য কোম্পানি, বাই দ্য কোম্পানি। কোম্পানি কীভাবে ট্রাম্প ওভার করলো, কীভাবে আস্তে আস্তে তারা ভারতবর্ষের রাজন্যবর্গকে পরাজিত করে, ভারতবর্ষের দেশীয় রাজতন্ত্রকে তারা ধূলিসাৎ করে কীভাবে নিজেদের শাসনতন্ত্রকে প্রসারিত করল। উইথ ইটস সুপেরিয়ার ওয়েপন্স, তাদের তুলনামূলক শক্তিশালী অস্ত্রশস্ত্র, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এক্সটেন্ডিং, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এক্সটেন্ডিং, তারা প্রসারিত করছিল ইটস পাওয়ার ইন 18th সেঞ্চুরি ইন্ডিয়া, 18 শতকের ভারতে। ইন্ডিয়ান প্রিন্সেস ওয়ার শর্ট সাইটেড, দ্য শর্ট ভিশন, তাদের দূরদর্শিতার অভাব ছিল। দ্যাট আপস্টার্ট রাজা, আপস্টার্ট অর্থাৎ প্রতিবাদী, প্রোটেস্টিং বা বিদ্রোহী রাজা, দেশের রাজাদের মধ্যে বিদ্রোহ দমন করার জন্য কি করা হলো, ব্রিটিশদেরকে ডাকা হলো। বা কল দ্য ইংলিশ মার্চেন্টস, ব্রিটিশ সেনাবাহিনী এই ব্যবসায়ীদেরকে ডাকো, দে উইল হেল্প মি টু ডিফিট হিম, তারা আমাদের সাহায্য করবে তাকে পরাজিত করার জন্য। কিন্তু এই সাহায্যের মূল্য যে কি সাংঘাতিকভাবে চোকাতে হবে কিন্তু কেউ ভাবেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথায় বোঝা গেছে যে ব্রিটিশের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে।
দ্য রাইভ্যালরিজ হেল্প দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাইভ্যালরিজ দ্বন্দ্ব যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করলো, অ্যান্ড ইট কুড সাডেনলি ইজিলি সহজেই সাবডিউ অপ্রেস, সাবডিউ করা মানে হচ্ছে অপ্রেস দমন করা, OPPRES অপ্রেস ইন্ডিয়ান প্রিন্সেস ওয়ান বাই ওয়ান, একে একে করে ভারতীয় রাজাদেরকে তারা অপ্রেস করতে শুরু করলো। ফার সিং রুলার, দূরদর্শিতা সম্পন্ন একজন রাজা ছিলেন যার ফিউচার সেন্স ছিল অসামান্য, লাইক দ্য ব্রেভ টিপু অফ মাইসোর, টিপু সুলতান মহীশূরের। ফর দ্য ব্রিটিশ টিল হি ডাইড ফাইটিং, অবশেষে তিনিও মারা যান ইঙ্গ মহীশূর যুদ্ধে, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে। থ্যাংক গড দেয়ার ইজ পিস ইন দ্য কান্ট্রি নাও, সবাই সবার বিদ্রোহ দমন করে ফেলল, কিন্তু তলে তলে ইংরেজরা যে আস্তে আস্তে করে তাদের ঘুঁটি সাজিয়ে ফেললো এটাকেও বুঝতে পারলো না। দেয়ার ইজ পিস ইন দ্য কান্ট্রি নাও, নো মোর ওয়ার্স অ্যান্ড নো লুটিং বাই ঠাগস। এটা একটা ভালো কাজ ইংরেজরা করেছিল লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। কর্নেল স্নিম্যান তিনি ঠগী দস্যুদেরকে দমন করে। হাউ ডিড ইন্ডিয়ানস রিয়াক্ট টু দিস কনকোয়েস্ট, এই কনকোয়েস্টে ইন্ডিয়ানদের রিয়াকশান দেখো, দুটো ছবি দেওয়া আছে পেজ 37-এ। বাঁদিকের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা অনুসারে হচ্ছে রাজা গজাদের, ডান দিকের যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা হচ্ছে সাধারণ মানুষ। ইট ইজ গড হু সেন্ড দ্য ব্রিটিশ, ঈশ্বর ব্রিটিশকে পাঠিয়েছে। আওয়ার ডেস্টিনি ইজ লিঙ্কড উইথ দেম, আমাদের ভাগ্য, আমাদের ফরচুন, আমাদের ফেট তাদের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার দেশীয় মানুষরা কি ভাবছে? দ্য হোয়াইট মেন হ্যাজ কিল্ড অর ডিথ্রোনড আওয়ার কিংস, সাদা আদমি তারা আমাদের রাজাদেরকে হত্যা করেছে অথবা সিংহাসনচ্যুত করেছে। সাম কিংস ওয়ার নট গুড আফটার অল, বাট আফটার অল দে ওয়ার অফ দিস ল্যান্ড, কিছু রাজা ভালো নয় ঠিক কথা, কিন্তু তারা আমাদের দেশেরই তো। নাও উই হ্যাভ বিকাম স্লেভস অফ দ্য ফরেনার্স, অফ দ্য ফরেন অ্যাডমিনিস্ট্রেটার্স। নাও ব্রিটিশ রুল 1765 to 1836. Religious leaders preached the ideas like untouchability and child marriage. বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ তারা কি প্রচার করতে লাগলো? আইডিয়া প্রচার করতে লাগলো। কিসের আইডিয়া প্রচার করতে লাগলো? না, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা অর্থাৎ জাতে জাতে বিভিন্ন জাতিগুলোর মধ্যে পারস্পরিক ভেদাভেদে। অ্যান্ড চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ। এনিওয়ান হু ক্রসেস দ্য সি লুজেস হিজ রিলিজিয়ান, বিখ্যাত সেই কালা পানি, যে সমুদ্র পার হবে, কালা পানি যে পেরোবে তাকেই ধর্মচ্যুত করা হবে। অল দ্য মিজারি, এক শ্রেণীর মানুষ কি প্রচার করতে লাগলো? অল দ্য মিজারি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ডিউ টু ওমেন, নারীর জন্য নাকি পৃথিবীর যত মিজারি, যত দুঃখ কষ্ট। দ্য ট্রুথ ওয়াজ দ্যাট ইন্ডিয়ান হ্যাড লস্ট সেলফ রেসপেক্ট, ইন্ডিয়ানরা তারা হারিয়ে ফেলেছিল, ভারতবাসী হারিয়ে ফেলেছিল। কি হারিয়ে ফেলেছিল? না, সেলফ রিলায়েন্স, তাদের আত্মসম্মান, সেলফ রিলায়েন্স। দ্য ব্রিটিশ স্কোন্ড দেম, ব্রিটিশরা তাদেরকে ঘৃণা করত, হেট করত। দ্য নেটিভস আর আনওয়ার্দি অফ ট্রাস্ট, নেটিভরা, কান্ট্রিম্যান, নেটিভ আর আনওয়ার্দি অফ ট্রাস্ট, ইনক্যাপেবল অফ অনেস্টি। দেখো একজন ব্রিটিশ পার্সন বলছে যে ভারতীয়রা আনওয়ার্দি অফ ট্রাস্ট, তাদেরকে বিশ্বাস করা যায় না। ইনকেপেবল অফ অনেস্টি, তাদের সততা বলে কিছু নেই। ট্রু ইয়োর অনার, এবার পাশ থেকে দেখো একজন উমেদার প্রকৃতির লোক, সে বলছে ট্রু ইয়োর অনার বাট আই অ্যাম অনেস্ট। বিং মার্চেন্টস দ্য ব্রিটিশ ওয়ান্টেড কুইক প্রফিটস, মার্চেন্ট হওয়ার জন্য ব্রিটিশরা চাইলো কি? তারা চাইলো খুব দ্রুত কিছু লাভ, তারা খুব দ্রুত প্রফিট চাইলো। দেয়ার হেভি ট্যাক্সেস, তাদের বিপুল পরিমাণ ট্যাক্স, তারা যে কর চাপালো। ফোর্সড ফার্মার্স টু অ্যাবান্ডন দেয়ার ফিল্ডস, ফার্মার্সরা বাধ্য হলো তারা তাদের জমি জমা বেচে বুচে দিয়ে সে এক অসম্ভব খারাপ অবস্থার মুখোমুখি হতে।
বাট ইউ আর স্টিল ইন এরিয়ার্স। এবার দেখো একজন ব্রিটিশ বলছেন কি, অর্থাৎ যারা সেই সময় নায়েব বা এই দেওয়ানি লাভ করার পরে আর কি যারা খাজনা আদায় করত, ইউ আর স্টিল ইন এরিয়ার্স, ইউ আর স্টিল ইন এরিয়ার্স, এরিয়ার্স মিনস শর্টফল, শর্টফল তার মানে তোমার এখনও বাকি রয়েছে, আগের ক্ষেপেরটা বাকি রয়েছে। ইফ ইউ ডোন্ট পে নেক্সট উইক আই উইল সেন্ড ইউ টু জেল, আমি তাহলে তোমায় জেলে পাঠাবো। বাট ইউর মেন আর টেকিং অল মাই ক্রপস, কিন্তু তোমার লোকেরা তো সব আমার ক্রপস, আমার শস্য কেড়ে নিচ্ছে। এইভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে সব কেড়ে করে নিতে লাগলো। স্টিল দ্য ব্রিটিশ ইনভেন্টেড আদার মেথডস উইথ গেভ দেম মোর প্রফিটস, অন্যান্য আরও রাস্তা। কারণ কি, একটা ভারতবর্ষের মতো সুবিশাল দেশ, সেই দেশ কাদের হাতে চলে গেল? একটা লিমিটেড কোম্পানির হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানি হওয়ার খাতিরে। কোম্পানি কি বোঝে? কোম্পানি বোঝে বিজনেসের প্রফিট, বিজনেসের লস, এই দুটোই সে কোম্পানি বোঝে। The goods manufactured in England should not have any import duty when brought into India. যখন ইংল্যান্ডের কোনো জিনিস ভারতে আসবে তখন তার কোনো ডিউটি লাগবে না, অর্থাৎ কাস্টমস লাগবে না, কাস্টমসে কোনো ট্যাক্স তাকে দিতে হবে না, আমদানি কর শুল্ক তাকে দিতে হবে না। এ গুড আইডিয়া। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ লস বিগ্যান টু ক্রিপল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, ক্রিপল করা অর্থাৎ স্কুইজ করে দেওয়া, স্কুইজ করে দেওয়া, নষ্ট করে দেওয়া। ইনএভিটেবলি ফ্যামিনস ফলোড, ইনএভিটেবলি অবশ্যম্ভাবী, ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী রূপে, ইনএভিটেবলি ফ্যামিন ফলোড, ফ্যামিন, ফ্যামিন অর্থাৎ খরা, দেখা দিল এক ভয়ঙ্কর খরা। বিটুইন 1822 and 36 15 lakh Indians died of starvation। 1822 থেকে 1836 খ্রিস্টাব্দের মধ্যে 14 বছরে 15 লাখ ইন্ডিয়ান্স, 15 লক্ষ চাষি মারা গেল শুধু অনাহারে। দ্য ব্রিটিশ পলিসিজ রুইন দ্য এক্সপার্ট আর্টিসানস অ্যান্ড দেয়ার বিজনেস। ব্রিটিশ পলিসি, তারা কি করতে শুরু করলো? রুইন করতে, ধ্বংস করতে শুরু করলো, পেরিশ করতে শুরু করলো দ্য এক্সপার্ট আর্টিসানস, ক্রাফটসম্যান, দক্ষ, এক্সপার্ট, স্কিল্ড ক্রাফটসম্যান অ্যান্ড দেয়ার বিজনেস, এবং তাদের কাজকর্ম। যেমন তাঁত শিল্প, মসলিন শিল্প, তোমরা সবাই জানো। রামমোহন রয়, রামমোহন রয় লার্নেড ম্যান ফ্রম বেঙ্গল, বাংলার শিক্ষিত ব্যক্তি, তাকে বলাই হয় যাকে রিফর্মেশনের ফাদার, আন্ডারস্টুড দ্যাট হোয়াট ওয়াজ রং উইথ দ্য কান্ট্রি, তিনি বুঝতে পারলেন যে সব থেকে ভুল কোথায়, শিক্ষা, এডুকেশন। রামমোহন, লেট আস নট ডেসপাইজ আওয়ার সেলফ, চলো আমাদের উচিত নয় আমাদেরকে ঘৃণা করা, আমাদেরকে লুক ডাউন আপন করা, despise, look down upon, scorn. Our ancient culture is great, আমাদের অতীত ঐতিহ্য, মহান ঐতিহ্য, and we are capable of greater achievements, এবং আমাদের রয়েছে মহত্তর ক্ষমতা। We must first reform our society, আমরা অবশ্যই প্রথমে কি করব? রিফর্ম করব কাকে? আমাদের সোসাইটিকে, আমাদের সমাজকে আমরা পুনর্গঠন। Superstitions have been ruining us, superstition আমাদেরকে ধ্বংস করে ফেলছে, destroying us. He told his wife, cows are of different colors but the color of their milk is the same. এটা খুব স্বাভাবিক কথা, গরু ভিন্ন ভিন্ন বর্ণের কিন্তু তাদের যে দুধ সে তো সবই সাদা। Different teachers have different opinions, ভিন্ন ভিন্ন পথপ্রদর্শক টিচার্স, যারা রিলিজিয়াস টিচার্স, যেমন হিন্দুইজম, যেমন ইসলামিজম, যেমন ক্রিশ্চিয়ানিজম, এক একটা ইজমে টিচার্স আলাদা, প্রিচার্স আলাদা, বাট দ্য এসেন্স অফ এভরি রিলিজিয়ান ইজ দ্য সেম। কিন্তু প্রত্যেকটা ধর্মের যে এসেন্স, নির্যাস, রুট, সেটা তো সেম। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই সায়েন্স অ্যান্ড মডার্ন নলেজ, তিনি সায়েন্স এবং মডার্ন নলেজের দ্বারা অ্যাট্রাক্টেড হয়েছিলেন। Knowledge should be practical and scientific, practical, rational and scientific. He started newspapers, but the suspicious British stopped them in 1823. সন্দেহ প্রবণ ব্রিটিশরা তারা 1823-এ নিউজ পেপার বন্ধ করে দিল।
হি ক্রস দ্য সি, তিনি সমুদ্র পার হলেন, অ্যান্ড ওয়েন্ট টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পৌঁছলেন, টু সি দ্যাট মেড হোয়াট মেড দ্য ব্রিটিশ পাওয়ারফুল। এটা তার দেখার প্রয়োজন ছিল যে ব্রিটিশরা এতটা শক্তিশালী হলো কিভাবে, কি তাদেরকে এতটা শক্তিশালী করে তুলেছিল, এটা তিনি দেখতে খুবই আগ্রহী ছিলেন রাজা রামমোহন রায়। There he told them, we accept you as rulers. আমরা আপনাদেরকে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। কি হিসেবে গ্রহণ করেছি না, রুলার্স হিসেবে, মাস্টার্স হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটার্স হিসেবে। অ্যান্ড ইউ মাস্ট অ্যাকসেপ্ট অ্যাজ আ সাবজেক্টস, এবং আপনাদের অবশ্যই উচিত কি আমাদেরকেও গ্রহণ করা। কি হিসেবে না, সাবজেক্ট, প্রজা হিসেবে। বাট ইউ মাস্ট রিমেম্বার দ্য রেসপন্সিবিলিটি এ রুলার ওজ টু হিজ সাবজেক্ট। কিন্তু আপনাদেরও মনে রাখা উচিত যে একজন রুলারের কী রেসপন্সিবিলিটি থাকবে, ওজ টু হিজ সাবজেক্ট, তার সাবজেক্টদের প্রতি সে ও করে মানে তার কর্তব্য, ডিমান্ড করে। অপ্রেশন, দমন পীড়ন, অপ্রেশন। 1765-1835। বাট দ্য ব্রিটিশ কন্টিনিউড টু অপ্রেস ইন্ডিয়ান্স। কোনো কিছুতেই কিছু হলো না, ব্রিটিশরা ভারতীয়দের উদ্দেশ্যে দমন পীড়ন চালাতেই লাগলো। ইন 1818 they had passed Regulation 3. Under it, an Indian could be jailed without trial in a court. কোর্ট ট্রায়াল ছাড়াই ভারতীয়দের জেলে পাঠানো যাবে। All the British officers in India drew big salaries. ব্রিটিশ অফিসাররা ভারতে তারা বিরাট পরিমাণ স্যালারি, হিউজ স্যালারি তারা পেত। অ্যান্ড অলসো মেড ফরচুনস ইন প্রাইভেট বিজনেস, এবং একই সঙ্গে তারা বিভিন্ন ব্যবসাপাতিও চালাতো। মানে ভেরিয়াস সোর্সেস অফ ইনকাম দে ইউজ টু হ্যাভ। বাই 1829 ব্রিটেন ওয়াজ এক্সপোর্টিং ব্রিটিশ গুডস ওয়ার্থ 7 crore rupees টু ইন্ডিয়া। এটা একটা পার্শিয়াল হিসেব মাত্র। 1829 সালে ব্রিটিশরা ভারত থেকে 7 কোটি টাকা মূল্যের জিনিসপত্র ইংল্যান্ডে চালান করে। The British prospered on the company's loot while Indian industries began to die. The British prospered. ব্রিটিশরা আস্তে আস্তে প্রসপারিং করতে লাগলো, ফ্লারিশড করতে লাগলো। ইন দ্য কোম্পানিজ লুট, কোম্পানির লুট করা জিনিসে, বুটি, BWTY, বুটি নিয়ে। while Indian industries, যখন ভারতের শিল্প began to die, began to destroy. Governor General Bentinck reported back home. উইলিয়াম বেন্টিং তিনি রিপোর্ট পাঠালেন। দ্য বোনস অফ কটন উইভার্স, অর্থাৎ কটন উইভার, তাঁত চাষিদের হাড়গোড় আর ব্লিচিং দ্য প্লেইনস অফ ইন্ডিয়া, ভারতের মাঠঘাটে গুঁড়ো হয়ে ব্লিচিং করছে। দ্যাট মিন্স তারা মানে সেই পথ প্রশস্ত করছে, পরিষ্কার করছে। এডুকেশন ডিসস্যাটিসফ্যাকশন, এবারে কোথায় শুরু হলো, কোথাও যেন একটা বেসুর শুরু হলো। 1835 to 1856 education in India was in Persian and Sanskrit. আরবি, ফার্সি, সংস্কৃত সব ছিল। ইংলিশম্যান নেমড ম্যাকিউলে, তোমরা ইতিহাসে পড়েছো ম্যাকিউলে মিনিট, suggested a change. We should teach the native through the English language. I agree. English education produced clerks to whom, ইংরেজদের এটাই ভারতের অজান্তে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য একমাত্র কাজের জিনিস যেটা তারা দিয়ে গেছে কিছু, তার মধ্যে এটা অবশ্যই একটা অন্যতম। ব্রিটিশ গেভ পেটি জবস আন্ডার দেম, ব্রিটিশরা তাদেরকে পেটি জবস, খুব ক্যাজুয়াল কিছু জব দিত। Incidentally, it also produced new generation of intellectuals. নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, ইন্টালেকচুয়াল, জ্ঞানী গুণীদের একটা নতুন প্রজন্ম সূত্রপাত ঘটল। উই মাস্ট এডুকেট আওয়ার ব্রাদার্স, কারণ কিছু লোক শিক্ষিত হওয়ার পরই তারা অন্যান্যদেরকে শেখানোর কথা ভাবতে লাগলো। অ্যান্ড ট্রাই টু ইমপ্রুভ দেয়ার মেটেরিয়াল কন্ডিশন, মেটেরিয়াল, সোশিও ফিনান্সিয়াল, মেটেরিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা। আর সমস্ত কিছুর মূল অর্থনীতি।
অর্থনীতি যদি দুর্বল থাকে কিচ্ছু ভালোভাবে চলতে পারে না। এই যে ধরো আজকে আমি বলছি একটা কথা, আজকে এই টেক্সটটা আমরা পড়ছি 8ই জুন তারিখে। আমাদের দেশ এখন এক লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে চলল 1 তারিখ অবধি বা 31শে মে পর্যন্ত। সেই 20 বা 22শে মার্চ থেকে ধরো শুরু হয়েছিল, কিন্তু একদিন আগে পিছাই বাদ দিচ্ছে, 2 মাস 10 দিন অর্থাৎ 70 দিন মতন দেশ সার্বিক বন্ধের মধ্যে ছিল। যতদিন বা প্রথম দিকে যখন লকডাউন হয়েছে তখন এই করোনা আক্রান্ত কত ছিল? 200-500, ম্যাক্সিমাম 700। 10 জন 12 জন করে রাজ্যে আক্রান্ত হতো, পার ডে 50, 30, 40 জন করে বাড়ছিল। আজকে এসে যখন খুলে দিল তখন কত করে বাড়ছে পার ডে? আজকে সার্বিক সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে কত? 2-2.5 লাখের ওপর। পার ডে বাড়ছে 10,000, 12,000 করে পার ডে বাড়ছে। মৃতের সংখ্যা কয়েকশো করে প্রত্যেক দিন। অথচ দেখো রাস্তায় এবার গাড়ি ঘোড়া চালু হয়ে গেছে, লোকজন তাদের কর্মস্থানে যাওয়া আসা আরম্ভ করে দিয়েছে। তাহলে কিসের জন্য? এটা অর্থনীতির জন্য। কারণ একটা দেশে একটা ক্যালেন্ডার ইয়ারে তোমরা দেখো কটা দিন পাবে তুমি? 2020 সালে 366 দিন পাবে। এই যে দিন, এর মধ্যে থেকে 66টা দিন অফ হয়ে গেছে, সমস্ত কাজকর্ম বন্ধ, দেশ এক ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি। তার থেকে রিকভার করার জন্য সরকার বাধ্য হলো এই সমস্ত কিছু চালু করে দিতে। এটাই সত্যতা শুধু নয়, এটাই বাস্তব। কারণ মানুষজনের মধ্যে আস্তে আস্তে কী জিনিস গ্রো করতে শুরু করলো? করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। কিন্তু এখন যদি আমরা কাজকর্ম না করতে পারি তাহলে আমাদের ঘরে বৃদ্ধ বাবা মা যার রয়েছে, যার স্বামী স্ত্রী ছেলে পুলে, তারা কি খাবে? তারা কি করবে? তো যাই হোক, and try to improve their material condition. তাহলে everything is for material condition. For that we must convey our grievances, our anguish, আমাদের ক্রোধ, রাগ convey করতে হবে to the British Parliament. By 1856 the British had conquered the whole of India. সারা ভারতই প্রায় দখল করে নিল, যেগুলো করেনি সেগুলো প্রয়োজন ছিল না। They cared little about the needs of Indians. Our kings have become puppets, পুতুল হয়ে গেছে, and we have lost our old jobs and lands and converting our brothers. They are converting, that means baptizing. Converting করা মানে হচ্ছে baptizing করা, baptize করা, ইটালিয়ান ওয়ার্ড baptize, সেখান থেকে ব্যাপটাইজ কথাটা এসছে, অর্থাৎ টার্নিং টুয়ার্ডস আ ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্ট ধর্মে পরিণত করা। They only talk, তোমরা শুধু কথাই বলো, do something to drive them away. The Sparks, স্ফুলিঙ্গ, 1855 থেকে 57। Taxes continue to ruin the peasants. ট্যাক্স, বিভিন্ন কর, to ruin the peasants, আস্তে আস্তে peasants, কৃষকদের, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, তাদেরকে আস্তে আস্তে ডিস্ট্রয় করতে লাগলো। In Bengal, the Santals who had lost their lands under the land rules, সান্থাল সম্প্রদায়, সাঁওতালরা, তারা ল্যান্ড হারিয়েছিল কিসের না? নিউ ল্যান্ড রুলসের আওতায় পড়ে, বিকেম ডেসপারেট, তারা এবার বেপরোয়া হল, মানে কেয়ারফ্রি হয়ে গেল তারা। In 1855 they rose in rebellion, তারা একটা 1855 তারা রিভোল্ট করলো, বিদ্রোহ করলো, and massacred Europeans and their supporters alike. ম্যাসাকার করা মানে হত্যা করা, ডিস্ট্রয় করা, কিন্তু সাকসেসফুল হয়নি। ডিসকন্টেন্ট, অসন্তোষ, হ্যাঁ, অর্থাৎ এখানে সন্তুষ্টির অভাব, ডিসপ্লেজার, dissatisfaction was brewing মানে হচ্ছে গোলা, কিছু গুলতে থাকা বা পাকানো। হ্যাঁ, তুমি ফুটন্ত জল বা ফুটন্ত দুধের মধ্যে কিছু দিলে পর, একটা কফি বা কিছু দিলে, সেটা আস্তে আস্তে কি হয়? ব্রিউইং হতে থাকে।
in the East India Company's army too. The white soldiers get huge pay, mansions to live in, servants. তারা তাদের দিক থেকে দেখলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ইয়েতে রয়েছে, সাদা চামড়ার লোক যারা রয়েছে, তারা কি প্রচুর স্যালারি পায়, ম্যানশনস টু লিভ ইন, বাস করার জন্য প্রাসাদ পায়, সার্ভেন্টস তারা দাসভৃত্য পায়, while we get a pittance and slow promotion, just সামান্য মাইনে, pittance, a pitiful salary, a slow promotions. The Angrez asks us not to cross the sea, asked us to cross the sea, আমাদেরকে বলে সমুদ্র পার হতে, which is against our religion, আমাদের ধর্মের বিরুদ্ধে. Who is the topiwalas to abolish our age old customs? Topiwala, that means the British people. Who are they? To destroy our age old custom, আমাদের age old custom কে destroy করার জন্য তারা কে? We must drive out the Angrez, আমরা অবশ্যই ইংরেজদেরকে মেরে তাড়াবো. Sepoy Mangal Pandey attacked the adjutant of his regiment and was executed. Adjutant, সহকর্মী অর্থাৎ সহযোদ্ধা, ব্রিটিশকে অ্যাটাক করে, যার ফলে তার ফাঁসি হয়. Thousands of other sepoys revolted. They were stripped of their uniforms. তারা তাদের ইউনিফর্ম খুলে ফেলল, তাদের ইউনিফর্ম খুলে দেওয়া হলো, হিউমিলিয়েটেড, তাদেরকে প্রচণ্ড রকমভাবে ইনসাল্ট করা হলো, অ্যান্ড পুট ইন আয়রনস, জেলে পাঠানো. Few Englishmen had cared to understand Indians' customs or the people's mind. কিন্তু ইংরেজরা কেউই কিন্তু ভারতীয়দের মানসিকতা বোঝার মতন কোনো চেষ্টা করে. Oh proud Brahmin soldiers, do you know that the grease on the bullet, এই যে এইবার এলো Enfield বুলেটের কথা. Grease on the bullet you have to bite is made from the fat of cows and pigs. কাউ এবং পিগের ফ্যাট থেকে বুলেট কাভারটা তৈরি হয়. What? The white man deceived us too, because the cow fat, if it is chewed through by the Hindu man, by the Hindu people, it is strictly prohibited in Hindu customs, and the pig, if it is made of pig's fat, it is strictly prohibited in Islamic customs. Then by using these two fat or grease, the Englishmen were trying to harm the religious sentiments. Soon chapatis were sent from village to village. খবর পাঠানো তো চাপাটি, পদ্ম ফুল এসবের মধ্যে দিয়ে, to tell people that their emperor would want their services. এম্পারার তাদের সাহায্য চান, তার মানে এম্পারার অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ. Yes, all my village men will be ready. Similarly, lotus flowers circulated among Indian soldiers. Death to the foreigner. The masses gave all help and shelter to the patriots. বিদ্রোহীদেরকে সমস্ত হেল্প এবং শেল্টার দিল কারা? দ্য মাসেস, তার মানে দ্য নেটিভস, দ্য কমন পিপল. রিভোল্ট 1857, এবার রিভোল্ট হচ্ছে, মিউটিনি. দেন দেয়ার ইজ আ ভায়োলেন্ট আউটব্রেক ইন মিরাট, অ্যাট মিরাট. প্রচণ্ড এক আউটব্রেক দেখা দিল মিরাটে, দিল্লির কাছে. দ্য সেপয়েজ মার্চড টু দিল্লি. লং লিভ আওয়ার এম্পায়ার বাহাদুর শাহ, বাহাদুর শাহ দীর্ঘজীবী হন. দ্য রেবেলিয়ান স্প্রেড ওয়াইডার, ছড়িয়ে পড়ল রেবেলিয়ান, বিদ্রোহ. Many landlords had lost their lands because of the British policies. অনেক জমিদাররা তাদের সম্পদ হারিয়েছিল. নাও দে আর সোর, এবং তারাও আস্তে আস্তে সোর হয়ে গেছিল, অর্থাৎ তারাও প্রতিবাদী হয়ে উঠেছিল. দ্য হোয়াইট ম্যানস রুল মাস্ট এন্ড, এই হোয়াইট ম্যানদের রুল অবশ্যই শেষ হতে হবে. ইয়েস, উই উইল হেল্প ইউ, আমরা সাহায্য করব. Many former rulers like Begum Hazrat Mahal of Lucknow were bitter. বেগম হজরত মহল
দ্য হোয়াইট ম্যান হ্যাজ টেকেন অ্যাওয়ে মাই কিংডম, যেমন ঠিক ঝাঁসি রানীর ক্ষেত্রে হয়েছিল লক্ষ্মীবাই। পপুলার লিডার্স লাইক মৌলভী আহমেদুল্লাহ of Faizabad told the people, rise brothers, rise, ভাই সব জেগে ওঠো। The Angrez is ruining our land, Angrez rather British people are ruining our land. The people rose everywhere in Bareilly, Kanpur, Allahabad. Azimullah Khan told Tatia Topi, we should have Peshwa Nana Sahib as our leader in the war of independence. The patriots pounced upon the British, pounced upon, ঝাঁপিয়ে পড়ল, and fought pitched battles, এবং প্রচণ্ড যুদ্ধ চালালো all over North India. 8-year-old Kanwar Singh of Bihar received a bullet in his wrist. 8-year-old Kanwar Singh, তিনি তার রিস্টে ব্রিটিশদের গুলি খেলেন। মাদার গঙ্গা, দিস ইজ মাই লাস্ট অফারিংস টু ইউ, মাদার গঙ্গা, এই আমার শেষ প্রেয়ার তোমার উদ্দেশ্যে। এটা লেখা হয়েছে এস.ডি. সামন্তের লেখা ফ্রম আওয়ার ফ্রিডম মুভমেন্ট নামক টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে, এবার এটা পড়বে মোটামুটি। এরপরে আমরা আসছি ম্যাকাভিটি দ্য মিস্ট্রি ক্যাট, ভেরি ফেমাস পোয়েম written by T.S. Eliot, famous poet, famous British poet T.S. Eliot, তার লেখা। ম্যাকাভিটি হচ্ছে একটা ক্যাট, মিস্ট্রি ক্যাট, সাসপিশিয়াস ক্যাট, সন্দেহপ্রবণ, সন্দেহজনক কাজকর্মের সঙ্গে যুক্ত। যাই হোক, ডু ইউ হ্যাভ আ পেট ক্যাট, হ্যাভ ইউ এভার নোটিসড এনিথিং মিস্টিরিয়াস অ্যাবাউট ইট? তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন তোমরা দ্য ক্যাট বলে একটা প্রবন্ধ পড়বে। ইট ইজ নট ইজি টু সে ওয়েদার এভরি ক্যাট ইজ আ মিস্ট্রি, বলা সম্ভব নয় যে প্রত্যেকটা ক্যাট মিস্ট্রি কিনা, বাট ম্যাকাভিটি ইজ ওয়ান ফর শিওর, কিন্তু ম্যাকাভিটি অবশ্যই একটা মিস্ট্রি ক্যাট। বাট ইজ ইট দ্যাট মেক্স হিম আ পারফেক্ট মিস্ট্রি ক্যাট? রিড দ্য পোয়েম অ্যান্ড ফাইন্ড আউট কিভাবে সে একটা মিস্ট্রি ক্যাট হয়ে উঠছে দেখা যায়। ম্যাকাভিটি ইজ আ মিস্ট্রি ক্যাট। এখন আমাকে মানে বিভিন্ন সময় আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ম্যাকাভিটি ইজ আ মিস্ট্রি ক্যাট, মিস্ট্রি ক্যাট কেন বলা হয়েছে, মানে এই এম আর সিটা ক্যাপিটাল বলা হয়েছে না, এম আর সিটা ক্যাপিটাল কেন বলা হয়েছে, করা হয়েছে? আমার মনে হয়েছে যে এটাকে বিশেষভাবে লক্ষ্য করানোর জন্য, এছাড়া আর কিছু কারণ এখানে দেখা যাচ্ছে না। হি ইজ কল্ড দ্য হিডেন প, তাকে বলা হয় কি হিডেন প নামেও সে পরিচিত, অর্থাৎ বাংলায় না, মানে আমরা বাংলাটা কথা ব্যবহার করি দেখবে ছুপা রুস্তম। হ্যাঁ, তাহলে এই ছুপা রুস্তম যে কেন, মানে কি অর্থে, এখানে দেখো ঠিক সেরকমভাবেই বলা হচ্ছে। ফর হি ইজ দ্য মাস্টার ক্রিমিনাল, হি ইজ আ মাস্টার মাইন্ড অফ অল ক্রাইমস হু ক্যান ডিফাই দ্য ল। এই কবিতাটা একটা আয়রনিক্যাল, হ্যাঁ, হু ক্যান ডিফাই দ্য ল, যে সমস্ত লকে ডিফাই করতে পারে, অগ্রাহ্য করতে পারে, ইগনোর করতে পারে। হি ইজ দ্য ব্যাফলমেন্ট অফ স্কটল্যান্ড ইয়ার্ড, সে স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডের পুলিশ বাহিনী, বিখ্যাত পুলিশ বাহিনীর যে সদর দপ্তর সেটা হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। দ্য হেড কোয়ার্টার্স অফ দ্য লন্ডন পুলিশ ফোর্স, স্কটল্যান্ড ইয়ার্ড, তাদের কাছে সে একটা ব্যাফলমেন্ট, মানে দুশ্চিন্তা, হতাশ করে দেয় তাদেরকে, তাদের কাছে সে একটা মূর্তিমান অ্যাংজাইটি। দ্য ফ্লাইং স্কোয়াডস ডেসপায়ার, দ্য ফ্লাইং স্কোয়াড, a group of police or soldiers ready to move into action quickly, যারা মানে কমান্ডো লাইক আর কি। ডিসপেয়ার, তাদের কাছে একটা হতাশা, ফ্রাস্ট্রেশন, খুঁজে পায় না। ফর হোয়েন দে রিচ দ্য সিন অফ ক্রাইম, যখন তারা সিন অফ ক্রাইমে গিয়ে পৌঁছয়, দ্য প্লেস অফ ক্রাইমে গিয়ে পৌঁছয়, দ্য সাইট অফ ক্রাইমে গিয়ে পৌঁছয়, ম্যাকাভিটি ইজ নট দেয়ার, ক্রিমিনালের দেখা তারা পায় না। ম্যাকাভিটি, দের ইজ নো ওয়ান লাইক ম্যাকাভিটি, ম্যাকাভিটির মতন কেউ নেই।
হি হ্যাজ ব্রোকেন এভরি হিউম্যান ল, মানুষের যত নিয়ম আছে সব সে ভেঙেছে। হি ব্রেক্স দ্য লজ অফ গ্র্যাভিটি, লজ অফ গ্র্যাভিটি, ফেমাস লজ which were three laws invented by Sir Isaac Newton, of which the most important is anything that is on the surface of the earth attracts it to its center. His power of levitation, levitation, gliding বা ভাসমান থাকা, levitation would make a fakir stare, ফকির অবাক হয়ে তাকিয়ে থাকবে। আগেকার দিন এ সময় ভারতবর্ষ বা এই সমস্ত অঞ্চলের সাধু সন্তদের কাজকর্ম নিয়ে ব্রিটিশদের মনে অনেক রকম ধারণা, ধ্যান ধারণা, ভ্রান্ত বিশ্বাস ইত্যাদি ছিল, যার মধ্যে একটা ছিল হচ্ছে ইন্ডিয়ান ফকিররা এরকম নাকি শূন্যে ভেসে থাকে। আমি শুনেছি যোগ অভ্যাসের ফলে এরকম হয়তো, কিন্তু বাস্তবে চর্মচক্ষে কখনো দেখিনি। যাই হোক, would make a fakir stare, and when you reach the scene of crime, Macavity is not there. তাহলে ম্যাকাভিটি যে এই যে লেভিটেশন, পাওয়ার অফ লেভিটেশন, পাওয়ার অফ ফ্লোটিং, গ্লাইডিং, এক জায়গা থেকে সে যেমনভাবে সাপ দিয়ে যায় বা নিচ থেকে যেভাবে লাফিয়ে ওপরে ওঠে, তাতে বোঝা যায় কি ম্যাকাভিটি সাধারণ নয়। ইউ মে সিক হিম ইন দ্য বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ডে তুমি খুঁজতে পারো। ইউ মে লুক আপ ইন দ্য ইয়ার, তুমি তাকে আকাশপথেও দেখতে পারো। বাট আই টেল ইউ ওয়ান্স অ্যান্ড ওয়ান্স এগেইন, কিন্তু পোয়েট বারংবার এটা বলে রাখছেন, ম্যাকাভিটি ইজ নট দেয়ার। তুমি ম্যাকাভিটিকে চাইলেই ওরকমভাবে খুঁজে পাবে না। ম্যাকাভিটি ইজ আ জিঞ্জার ক্যাট। জিঞ্জার ক্যাট, জিঞ্জার কথাটা এখানে আমরা কমপ্লেক্সন অর্থে ব্যবহার করতে পারি। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো একটা ব্রাউনিশ ইয়েলো একটা কম্বিনেশন, এরকম। জিঞ্জারলি কমপ্লেক্সন, জিঞ্জার ক্যাট মিনস জিঞ্জারলি কমপ্লেক্সন। হি ইজ ভেরি টল অ্যান্ড থিন, রোগা পাতলা সূক্ষ্ম এরকম। ইউ উড নো হিম ইফ ইউ স হিম, ফর হিজ আইজ আর সাঙ্কেন ইন, তুমি তাকে দেখলেই চিনতে পারবে, কারণ তার চোখগুলো ডিপ, সাঙ্কেন ইন, কোটরে গত। হিজ ব্রো ইজ ডিপলি লাইন্ড উইথ হিজ ব্রো, তার আইব্রো, ব্রো ডিপলি লাইন্ড উইথ থট, সেখানে রয়েছে কি চিন্তার ছাপ। হিজ হেড ইজ হাইলি ডোমড, মানে তার মাথাটা গম্বুজের মতো, ডোমড, স্ফেরিক্যাল শেপ। হিজ কোট ইজ ডাস্টি ফ্রম নেগলেক্ট, সে নিজের দিকে বিশেষ খেয়াল রাখে না, তাই তার কোটটা কীরকম, ডাস্টি। কোট অর্থাৎ দ্য স্কিন, তার বডি, ফ্রম নেগলেক্ট, নেগলিজেন্স। হিজ হুইস্কার্স আর আনকমড, তার যে হুইস্কারগুলো, তার যে গোঁফ, বেড়ালের যে গোঁফগুলো থাকে। হি সোয়েজ হিজ হেড ফ্রম সাইড টু সাইড, এটা একটা সাইড টু সাইড, একটা তার হেডটাকে সে সোয়ে করে, সোয়ে করা, দোল মানে নাড়ানো, চলতে চলতে সোজা যেতে যেতে একবার বাঁ দিকে একবার ডান দিকে দেখে, ঠিক আছে। হিজ মুভমেন্টস লাইক এ স্নেক, সাপের মতন যায়। অ্যান্ড when you think he is half asleep, he is always wide awake. তুমি যখন মনে করছো যে এ বোধ হয় আধো ঘুমে আধো জাগরণে, না, একদম না, সে wide awake, completely awake. ম্যাকাভিটি, ম্যাকাভিটি, there is no one like ম্যাকাভিটি, ম্যাকাভিটি তোমার মতন কেউ নেই। he is a fiend in feline shape, কারণ সে হচ্ছে একটা ফিয়েন্ড, ডেভিল, একদম খাঁটি শয়তান। in a feline shape, বেড়াল রূপে সে এক খাঁটি শয়তান। a monster of depravity, a monster, মনস্টার অর্থে তীব্র পরিমাণে যে কোনো কিছু কাজ করতে হবে, ডিপ্রাভিটি, কারাপশন, এ ডিপলি করাপ্টেড পারসন। ইউ মে মিট হিম ইন আ বাই স্ট্রিট অ্যান্ড আ বাই লেন, অ্যালি, কোনো গলি পথে তাকে দেখতে পারো। ইউ মে সি হিম ইন দ্য স্কোয়ার, আবার তুমি তাকে কোথায় দেখতে পারো, তুমি তাকে দেখতে পারো কোনো স্কোয়ারে, আ ব্রড স্ট্রিটে। when a crime is discovered, যখন তুমি দেখবে কোনো ক্রাইম ঘটেছে, then Macavity is not there. You cannot trace out
Macavity there. The poem ends here. Now it's your duty to go through the poem properly again and again with discussion. You have the notes to help, and with this I am coming to the last poem of this book, of unit 4 actually, of your this syllabus, The Last Bargain, because we have another prose, Bipin Chaudhury's Lapse of Memory. Better if you would study it, discuss it, or read it at your home. It is not so difficult text, so you can find it not so much difficult to study at home. The Last Bargain. Bargain. Bargain মানে হচ্ছে দরাদরি, শেষ দরাদরি, একটা সেটেলমেন্ট, একটা দাম। দোকানে ভদ্রলোক একরকম দাম বলছেন, দোকানদার যিনি, তুমি একরকম দাম বলছো। তিনি বলছেন 50 টাকা, তুমি বলছো 30 টাকা। হতে হতে মধ্যস্থতায় পৌঁছলো। দোকানদার ভদ্রলোক তিনি 40-এ নামলেন, তুমি 40-এ উঠলে, 40 টাকায় জিনিসটা কেনা। তাহলে একদম প্রথমে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। এ বার্গেন ইজ অ্যান এগ্রিমেন্ট, একটা টাই, একটা সেটেলমেন্ট ইন হুইচ বোথ পার্টিস প্রমিস টু ডু সামথিং ফর ইচ আদার। ঠিক আছে, তুমি 10 টাকা উঠলে, সে 10 টাকা নামলো, তাহলে কিন্তু বার্গেনটা সাকসেসফুল হলো। সামওয়ান ইজ লুকিং ফর ওয়ার্ক ওয়েটিং টু বি হায়ার্ড। কেউ কাজ খুঁজছে, ওয়েটিং টু বি হায়ার্ড, সে চায় তাকে কেউ নিয়ে যাক, কিছু দিয়ে তাকে কাজের জন্য নিয়ে যাক। হি স্ট্রাইকস আ বার্গেন বাট থিংস ইট ওয়ার্থলেস। সে বার্গেন করছে, স্ট্রাইকস আ বার্গেন, হিটস আ বার্গেন, কিন্তু সে ঠিক দাম পাচ্ছে না। He tries twice again but doesn't like either. Finally, in the last bargain, অবশেষে last bargain এ, when he is hired for nothing, whatever he is happy as never before. তাকে হায়ার করে নিয়ে যাওয়া হলো, তাকে নিয়ে চলে গেল কিছু, মানে কোনো কিছুরই বিনিময় নয়। What is bargain and why is the best? তাহলে সেই লোকটি বা পোয়েট সে বেরিয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে বেরিয়েছে, এ তো সাধারণ কেউ নয়। বিশ্বাসের কথায় বলতে গেলে গড হিমসেলফ, তিনি নিজেই বেরিয়েছেন যে কে তাকে কিভাবে নিতে চায় এটা দেখার জন্য। যেমন এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। কবিতাটা আমার মনে নেই লাইনগুলো, বিষয়বস্তুটা হচ্ছে ভগবান বুদ্ধ শ্রাবস্তী নগরে এসছেন, তো তাকে দর্শন করতে যাচ্ছেন রাজার যেতে যেতে দেখছেন এক জায়গায় পদ্ম বিক্রি হচ্ছে, একটাই পদ্ম। রাজা যখন কিনতে যাচ্ছেন বলছেন কত, বলছে 5 মুদ্রা। বলছে 5 মুদ্রা কেন, আমি তোমায় 10 স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছি। বলে রাজা 10 স্বর্ণ মুদ্রা দিয়ে, যেই সেটা কিনতে যাবে সঙ্গে সঙ্গে এক বণিক এসছে, সে বলছে যে এই পদ্মটা আমি নেব। তো তখন যে পদ্ম বিক্রেতা, ফুল বিক্রেতা, ফ্লোরিস্ট যে, সে বলছে যে না, ব্যবসায়ী কে বলছে যে না, আর তো আপনাকে দিতে পারবো না, রাজামশাই এটা 10 স্বর্ণ মুদ্রায় কিনে নিতে। বলছে 10 স্বর্ণ মুদ্রা, আমি 50 স্বর্ণ মুদ্রা দিয়ে দিচ্ছি। এই করতে 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 সহস্র স্বর্ণ মুদ্রায় গিয়ে যখন পৌঁছলো, তখন ব্যবসায়ী দুজনের কাছে হাত জোর করে বলল, আমার 1000 স্বর্ণ মুদ্রা, আমার এই ওই সেই কিচ্ছু চাই না, আপনারা দুজনে যেখানে যাচ্ছেন যান, আপনারা যার কাছেই পদ্ম ফুলটা নিয়ে যাচ্ছেন, তাহলে আমি নিজে গিয়ে তার কাছেই এটা দিয়ে দেবো। Then it a realization. Come and hire me, I cried. আমি বললাম, আমি বেরিয়েছিলাম পথে, আমি বললাম আমায় নিয়ে যাও। In the morning, while in the morning I was walking on the stone paved road. পাথর
বসানো রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। সোর্ড ইন হ্যান্ড দ্য কিং কেম ইন হিজ চ্যারিয়ট, হাতে সোর্ড নিয়ে, তরবারি নিয়ে রাজামশাই আসছেন তার চ্যারিয়টে করে, তার রথে চড়ে। হি হেল্ড মাই হ্যান্ড অ্যান্ড সেইড, তিনি আমার হাত ধরলেন, অ্যান্ড সেইড আই উইল হায়ার ইউ উইথ মাই পাওয়ার, আমি তোমাকে নিয়ে যাব আমার পাওয়ার দিয়ে, আমার ক্ষমতা, আমার মাইট, আমার সুপ্রিমেসির সাহায্যে আমি তোমায় নিয়ে যাব। বাট হিজ পাওয়ার কাউন্টেড ফর নট, কিন্তু তার পাওয়ার, তার শক্তির কোনো দামই ছিল না আমার কাছে। ফর নট, খেয়াল রেখো, NAUGST, নট মিন্স NOT, নট। অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে ইন হিজ চ্যারিয়ট, তিনি চলে গেলেন তার রথে চড়ে, আমি তার কাছে গেলাম না, কারণ আমি নিজেকে শক্তির হাতে সমর্পণ করব না, সোর্ডের হাতে আমি নিজেকে তুলে দেব না। ইন দ্য হিট অফ দ্য মিড ডে দ্য হাউস স্টুড উইথ শাট ডোরস, দুপুরের প্রচণ্ড তাপে ঘরবাড়িগুলো দরজা জানলা সব বন্ধ করে রয়েছে। আই ওয়ান্ডার্ড অ্যালং দ্য ক্রুপ্ট লেন, আমি আঁকাবাঁকা, মিয়েন্ডারিং, ক্রুপ্ট মিয়েন্ডারিং, MEANDERING, আঁকাবাঁকা পথ ধরে আমি এগিয়ে চলেছি। An old man came out with his bag of gold, একজন বৃদ্ধ লোক তিনি এগিয়ে এলেন সোনা ভর্তি ব্যাগ নিয়ে। He pondered, he saw me, দেখলেন, and said, I'll hire you with my money, আমি তোমাকে আমার অর্থের মূল্যে নিয়ে যাব। He weighed his coin one by one, তিনি একটা একটা করে মুদ্রা গুনতে লাগলেন। But I turned away, that means I did not sacrificed myself at the cost of money, not power, not money. It was evening. The garden hedge was all aflower. The garden hedge, bush, was all bloomed with flower. The fair maid, Sundari maiden, Kumari, came out and said, I'll hire you with a smile, আমি তোমাকে আমার হাসি দিয়ে নিয়ে যাব। কারণ তার হাসিতে মুগ্ধ, তার সৌন্দর্যে আপ্লুত হয়ে যদি কবিতার কাছে চান। হার স্মাইল পেল, কিন্তু সময়ের সাথে সাথে কি দেখা গেল, তার স্মাইল হয়ে গেল পেল, কালারলেস, অ্যান্ড মেল্টেড ইনটু টিয়ার্স, এবং তা মেল্টেড ইনটু টিয়ার্স, তা পরিণত হলো চোখের জলে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে যেটা ছিল সুখ, আনন্দ, উচ্ছ্বাস, ইট টার্নড আউট টু বি sadness, gloom, and she went back alone into the dark, সে একাকী ফিরে গেল অন্ধকারে। তাহলে এ নিজেকে রূপ, বিউটি, স্মাইল, হ্যাপিনেসের কাছেও নিজেকে সঁপে দিল না। A sun glistened on the sand, সূর্য কিরণ দিচ্ছিল, চকচক করছিল, glistened on the sand, চিকচিক করছিল সূর্য, glittering on the sand. The sea waves broke waywardly, সমুদ্রের ঢেউ এসে ভাঙছিল ভেতরে। A child sat playing with shells, চাইল্ড সে শেল নিয়ে, শামুকের খোল নিয়ে খেলছে। He raised his head, সে মাথা তুললো। Seemed to know me, আমার দিকে তাকিয়ে আমায় বললো যেন আমায় কত চেনে। I hire you with nothing, আমি তোমায় নেব কিন্তু কিচ্ছু দেব না। অর্থাৎ সে কিচ্ছু দিতে পারবে না। ঈশ্বর তো এই ঘরই চান। বলছে কি, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। ফ্রম হেন্স ফরওয়ার্ড, সেই থেকে, দ্যাট বার্গেন স্ট্রাক ইন চাইল্ডস প্লে, সেই বার্গেন যা শিশুর খেলার মধ্যে গিয়ে স্ট্রাইক করলো, থামলো। যে বার্গেন আমি স্ট্রাইক করেছিলাম সকালবেলা ইন দ্য মর্নিং, সে গিয়ে থামলো শিশুর খেলায়, চাইল্ডস প্লেতে। মেড মি এ ফ্রি ম্যান অ্যান্ড আই বিকাম আ ফ্রি ম্যান। চাইল্ড টুক মি অ্যান্ড আই বিকেম ফ্রি, ফ্রি ফর এভার। Thus ends our third poem, The Last Bargain, third text. এবারে তোমরা ভালো করে এগুলো পড়ো, কোনো রকম অসুবিধে জিজ্ঞাসা থাকলে আমায় বলবে, এবং এক্সারসাইজ যেগুলো করার মতন সেগুলোও করে ফেলবে। ভালো থেকো সবাই।